ফিরোজ আয়েশ করে খাটে বসে, গায়ের শার্ট পেছনে ঠেলে দেয়। শ্বশুরের ভয়ে বউয়ের কাছে আসবো না, তা কি করে হয়? আমার লজ্জা লাগছে, লজ্জায় লুকাতে ইচ্ছে করছে, কিন্তু যার জন্য এই লজ্জার সমাহার সেই ভাবলিশীন হয়ে আছে। ইতিমধ্যেই সে খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। তার ব্যবহার দেখে মনে হচ্ছে যেন অনেকবার এসেছে এই ঘরে। শ্যামা উসফুস করে বলল। হুম। ফিরোজ হেসে বলল, আরে তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ মধুরানী? আপনাকে লজ্জা পাবো কেন? লজ্জা পাচ্ছি না। ফিরোজ গালে হাত দিয়ে বসে পড়ল। আচ্ছা সাহসী রমণী, এবার শুরু করেন তো। কি? শাড়ি পরা। অসম্ভব। ফিরোজ উঠে দাঁড়ায়। অসম্ভব? তাহলে আমিই পড়াই, কি বলো সুন্দরী? শ্যামা পিছিয়ে যায়। ফিরোজের কোনো আগেই দরজার শব্দ হয়। ফাতেমা বেগম শব্দ করে ডাকলেন, শ্যামা দরজা খুল। শ্যামা আর ফিরোজ স্তব্ধ হয়ে যায়। শ্যামা ফিরোজের হাত ধরে টানতে টানতে ঘরের এই পাশ ওপাশ নিয়ে ফিসফিস করে বলল। আল্লাহ, এত বড় জামাই কই লুকাবো? দুশ্চিন্তায় মুহূর্তে শ্যামার বুক ধরফর করে, শরীর ঘেমে ওঠে। শ্যামার মুখে এমন কথা শুনে ফিরোজ হাসে, কানের কাছে মুখ নিয়ে বলল, কই আবার লুকাবে? তোমার বুকে লুকাও, খুঁজে পাওয়ার সাধ্যই কারণেই। কথাটা বলেই ফিরোজের মুখের হাসি আরো চওড়া হয়। শ্যামা আশ্চর্য হয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। এমন বিপদের সময় এই লোক হাসে কিভাবে? সে চোখ পাকিয়ে তাকায়। শ্যামার চোখ পাকানি দেখে ফিরোজ হাসে, ইশারায় খাটের নিচে দেখায়। শ্যামা ফিরোজের ইশারা বুঝতে পারে, তারপর ঝুলে থাকা চাদর সরিয়ে খাটের নিচে চলে যাওয়ার ইঙ্গিত দেয়। ফিরোজ বইয়ের কথা মতো চুপচাপ ঢুকে পড়ে। শ্যামা নিজেকে স্বাভাবিক করে নেয়, টেবিলের দিকে ছুটে একটা বই খুলে রাখে, তারপর দ্রুত দরজা খুলে দেয়। ফাতেমা বেগম সুচারু চোখে শ্যামার দিকে তাকায়। শ্যামা বলল, কি আম্মা? এত রাতে তোমার রুমের লাইট জ্বালানো, তাই ডাকলাম। শ্যামা হাসি মুখে বলল, কতদিন কলেজে যাই না, আজকে দিনের বেলা ঘুমিয়েছি, এখন ঘুম আসছে না, তাই পড়তে বসলাম। আর পড়তে ভালো লাগছে না, ওই জন্যই তো এত রাত করে পড়ছি। ফাতেমা বেগম রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বলল। আচ্ছা। শ্যামা সাহস করে বলল, তুমি কি থাকবে? থাকলে থাকো। ফাতেমা বেগমের মনে কিঞ্চিত সন্দেহ ছিল, কিন্তু শ্যামাই থাকার কথায় যেন রঙ্গমাখা আলপনায় মেয়েটা এক বালতি পানি ঢেলে দেওয়ার সমতুল্য। উনি মাথা নেড়ে বলল, না, আমি থাকবো না। শ্যামা চুপচাপ আবার টেবিলে বসে পড়ে, কলম দিয়ে খাতায় মনোযোগ দিয়ে লেখে, যেন তার মতো মনোযোগী ছাত্রী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনও নেই। ফাতেমা বেগম বলল, তাড়াতাড়ি শুয়ে পড়। শ্যামা লিখতে লিখতে বলল, এই অধ্যায় শেষ করে শুয়ে পড়বো। ফাতেমা বেগম বেরিয়ে বাথরুমের দিকে চলে যায়। শ্যামার বুকটা ধরফর করছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঠায় টেবিলেই বসে থাকে, উঠে দরজা লাগায় না। ফাতেমা বেগম বাথরুম থেকে যাওয়ার সময় বলল, দরজা আটকে নে, এত রাতে দরজা খুলে রাখা ভালো না। শ্যামা উঠে দাঁড়ায়, ভাবলিশীনভাবে দরজা আটকে দেয়। দরজা আটকে আবারও চুপচাপ কিছুক্ষণ টেবিলে বসে থাকে। ভয়ে কলেজা ফেটে যাবার উপক্রম, শ্বাস পড়ছে জোরে, মুখ ঘামে ভিজে একাকার। সে উঠে দাঁড়ায়, হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে কলপারে যায়। স্বামীকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, কেউ দেখে ফেলার ভয়, সব মিলিয়ে শ্যামার মাথা ধরে যায়। পরক্ষণে ভাবলেও রুমে গেলেই অতি প্রিয় পুরুষটার হাসি মাখা মুখটা দেখতে পারবে, শক্ত করে জড়িয়ে রাখতে পারবে, আদর মাখা স্পর্শে ছুঁয়ে দেওয়া যাবে। এসব ভাবতে আমার সব ক্লান্তি, ভয়, সংকোচ, খারাপ লাগা নিমিষে উধাও হয়ে যায়। এসবের বদলে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা আর কাছে টানা ঋণিঝিনি ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। শক্ত সামর্থ্য শরীর নিয়ে ফিরোজ এই নিচু ঘাটের তলায় থাকতেই পারছে না। তার কষ্ট হচ্ছে, কিন্তু বউকে কাছে পাওয়ার স্বার্থে এইটুকু কষ্ট করাই যায়। সে অসহায় চোখে বাহিরের দিকে তাকিয়ে আছে। শ্যামা বাহিরে গিয়েছে, এখনও তাকে বেরোতে বলছে না, তাই সেও বেরোতেও পারছে না। ফিরোজ খাটের নিচে শুয়েই হাসে। তার মতো মানুষ এমন চোরের মতো লুকিয়ে আছে, তাও নিজের বিবাহিত স্ত্রীর জন্য। ভাবা যায় এটাই কি হওয়ার ছিল? শ্যামার রুমে এসে দরজা আটকায়, খাটের কাছে নিচু হয়ে বসে ফিরোজকে দেখে, ড্যাবডেট করে তার দিকেই তাকিয়ে আছে। শ্যামার মায়া হলো, লোকটা তার জন্য কত কষ্ট করছে। সে বলল, বেরিয়ে আসেন। ফিরোজ আস্তে ধীরে বেরিয়ে আসে। মাটির ঘর হওয়াতে শার্টে মাটি লেগে আছে। ফিরোজ আর শ্যামার শার্টে মাটি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে, তারপর দুজনে দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বলে, মনে হচ্ছিল বউয়ের কাছে আসিনি, গরু চুরি করতে এসেছি। আল্লাহ। শ্যামা চুপচাপ ফিরোজের বুকে মিশে থাকে। যদি আম্মা দেখেনি তো? দেখলে দেখতো, বিয়ে করা বউয়ের কাছেই তো এসেছি। খুব সাহস, তাই না?
খুব। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি থাকতে ভয় কিসের? জানি না। ফিরোজ আবারও বিছানায় বসে আফসোস করে বলল, আমার শাশুড়ি আম্মা বোধহয় নানি হতে চায় না, তাই তো এত ডিস্টার্ব করছে। ফিরোজের কথার ধরনে শ্যামা হেসে ফেলে। ফিরোজ মুগ্ধ হয়। মায়াবতীর মিষ্টি হাসি সব কষ্ট নিমিষেই দূর করে দেয়। এই মিষ্টি আদরে মেয়েটা তার স্ত্রী ভাবতেই সুখে বুকের খাঁচা ঝনঝন করে ওঠে। শ্যামা থেকে তাকিয়ে বলল, তো শুরু করো। ফিরোজ শাড়ি পরার কথা বলছে তা বুঝতে পেরেও শ্যামা বলল, কি? শাড়ি পরা? একরাশ লজ্জা শ্যামার সারা অঙ্গে ঝিলিক দিয়ে যায়। মাথা নেড়ে বলল, আপনার সামনে কিভাবে পড়বো? ফিরোজ সুন্দর করে হেসে বলল, আমি তাকাবো না? আপনি খারাপ আছেন, তাকাবেন তা আমি জানি। বউয়ের দিকে তাকালে ক্ষতি হয় না। আমার লজ্জা হয়। আচ্ছা, আমি চোখ বন্ধ করে ওই পাশে শুয়ে আছি, পড়া শেষ হলে বলো। ফিরোজ কথা মতো ওই পাশে ফিরে। শ্যামা পিছন ফিরে শাড়ি পরে। কেন জানি তার হাত পা কাঁপছে, বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সে ভালো শাড়ি পরতেই পারে না, নিজের মতো করে কোনো রকম পরে নেয়। তারপর ফিরোজকে ডাকে। ফিরোজ অতি উৎসাহ নিয়ে তাকায়, তাকিয়ে বলল, কি? শেষ? আপনি তাকাননি শিওর? ফিরোজ গম্ভীর চোখে শ্যামার দিকে তাকিয়ে আছে। তার বউ, যাকে ছুতেও পারেনি, সে যদি বদ্ধ ঘরে এমন এলোমেলো শাড়ি পরে তাহলে সে না তাকিয়ে পারে? এতটা শুদ্ধ পুরুষ সে না। সে তাকিয়েছে, অনেকবার তাকিয়েছে। আমি তাকাইনি, আমার চোখ তাকিয়েছে। এগুলোকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু খুব অবাধ্য। শ্যামার রাগ হয়, লজ্জা হয়। আমি জানতাম আপনি তাকাবেন। ফিরোজ উঠে দাঁড়ায়, শ্যামার কাছে এসে বলল, একটু তাকিয়েছি। তারপর শ্যামার দিকে তাকিয়ে অভিনয় করে বলল, রাগ কর না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরও ভালো। ফিরোজের গান শুনে শ্যামা হেসে ফেলে। আরও সাজা বাকি না? চলো আমি সাজাই। শ্যামা মেকআপ দিয়ে সুন্দর করে সাজলেই ফিরোজ নিজ হাতে গহনা পরিয়ে দেয়। আয়না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ফিরোজের চোখ যায় ফর্সা আদুল ঘাড়ে। ইস, মেয়েটা এত আদুরে, সব কিছু যেন তাকে চুম্বুকের মতো আকর্ষণ করছে। সে ঠোঁট দ্বারা উষ্ণ স্পর্শ দিয়ে নাক চেপে ধরে। শ্যামা কেঁপে ওঠে, সামনে এগিয়ে সরে যায়। ফিরোজ শ্যামার গাল ধরে বলল, যেমন লাগবে ভেবেছিলাম এর চেয়েও বেশি সুন্দর লাগছে। শ্যামা এক অভাবনীয় কাজ করে ফেলে। নিচু হয়ে ফিরোজের পা ছুঁয়ে সালাম করে ফেলে। ফিরোজ আঁতকে উঠে বলল, এসব কি? তোর পায়ে হাত দিলে কেন? এসব ভালো না। স্বামীকে সম্মান ভক্তি করতে হলে এই পায়ে হাত দিয়ে বোঝাতে হয় না, বরং কাজকর্মে স্বামীকে তা অনুভব করানোই শ্রেয়, বুঝেছ? জি। আমি ঠিক তোমাকে জয় করে নেব। শ্যামা অতি ভরসায় ফিরোজের হাত টেনে নিজের হাতে নেয়। আমি জানি। এই কয়টা মাস তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে হতো, তোমার হতো না? শ্যামা মাথা তুলিয়ে বলল। হুম। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। শ্যামা মাথা নিচু করে নেয়। আজ ভয়ঙ্কর কিছু হবে। এই রাত অন্য সব রাতের মতো না। ফিরোজের সান্নিধ্যে এই রাত তার চিরাচরিত নিয়ম হারাবে। শ্যামা কেঁপে ওঠে। ফিরোজের দিকে তাকানোর সাহস যেন ছাই হয়ে উড়ে যায়। হাত পায়ে মৃদু কম্পন ফিরোজের নজর এড়ায় না। নিজের শরীরে ভয়াবহ তাণ্ডব বইছে। প্রতিটা রক্তকণিকা হু হু করে বয়ে যাচ্ছে। সামনে মেয়েটা তার জন্য সেজেছে। মেয়েটা একান্তই তার। এটা ভাবতেই বসন্ত মনের মাঝে দোলা দিয়ে যায়। শিরশির করে ওঠে শরীরের প্রতিটা লুমকুপ। হঠাৎ পেছনে তাকিয়ে আলতা চোখে পড়ে। এই আলতা দেবে না? শ্যামা আস্তে করে বলল, দেব, খেয়াল ছিল না। শ্যামা বিছানায় বসে। ফিরোজ আলতার কোটা হাতে শ্যামার সামনে বসে। দুজনেই চুপচাপ। ফিরোজ শ্যামা নিটোল পা তার পায়ের উপর নেয়। তারপর খুব সুন্দর করে আলতা পরিয়ে দেয়। আলতা পরানো শেষ হলে ফিরোজ তার ইচ্ছে পূরণ করে। নিচু হয়ে পরপর কয়েকটা চুমু দেয় প্রিয়সীর পায়ে। হাত দিয়ে পা আলতো করে ঘষে দেয়, যা শ্যামাকে দিশেহারা করে। প্রথমে স্পর্শ ভয় মিশ্রিত আদরে হবে তা সে বুঝে নেই। শ্যামার শ্বাস ভারী হয়। দুজনে দুজনের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। শ্যামা ফিসফিস করে বলল, এইটা কি করছেন? আদর দিলাম। পায়ে কেন? তোমার সবই আদরে লাগে, পাগুলো এত সুন্দর। শ্যামা অবাক হয়ে বলল, আপনি? আচ্ছা, মাঝে একদিন তুমি বলে এখন আবার আপনি বলো কেন? তুমি তো সুইট লাগে, মধুময় লাগে, বউ বউ মনে হয়। আপনি বললে বেশি ভালো লাগে। তাই? হুম। তাহলে আপনিই বলো। আচ্ছা। ফিরোজ বলল,
কষ্ট হচ্ছে? কেন? তুমি এত কষ্ট করে সাজলে যা এখনই নষ্ট হয়ে যাবে। কে নষ্ট করবে? আমি? আপত্তি? শ্যামা কোনো কথাই বলে না, ফিরোজের দিকে গভীর চোখে তাকিয়ে আছে। ফিরোজ হেসে ফেলে, সে নিজেও নার্ভাস। হাত বাড়িয়ে শ্যামাকে নিজের কোলে এনে মুখে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলল, আমার সোনা পাখি আদরে বউ, আমি যদি আজকে তোমার সামনে এক গভীর সুখ উন্মোচন করি তাহলে কি তুমি রাগ করবে? সুখে সুখে মরিয়া হয়ে যদি সুখের ভেলা বাসায় কষ্ট পাবে, সমাজের কাছে স্বীকৃতি না দিয়ে আদর দিলে কি আমাকে অবিশ্বাস করবে? আমি তোমাকে ঠিক সসম্মানে আমার ঘরে নেবই, এইটুকু ভরসা রেখো। আর তোমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি নিজেকে সামলে নেব। এখনই চলে যাব। ফিরোজ উত্তরে আসায় শ্যামার দিকে তাকিয়ে আছে। শ্যামা শক্ত করে ফিরোজকে জড়িয়ে ধরে বলল, না না। চলে যাব? না। অনুমতি দিচ্ছ? শ্যামা চুপচাপ বুকে পড়ে থাকে, মুখ ফুটে বলতেই পারে না নিজে অনুমতি দেওয়ার কথা। সে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফিরোজ যেন কোমল কোনো ফুল হাতে নিচ্ছে এমন করে শ্যামার মুখটা তার আজলায় নেয়, মুখে হাজারো সময় ভরিয়ে দেয়। নাকে নাক লাগিয়ে বলল, ভালোবাসি। শ্যামা কথাই বলে না। হঠাৎ করে কারেন্ট চলে যায়। অন্ধকারে দুজনে একে অপরের সাথে মিশে আছে। শ্যামা মিহি গলায় বলল, মোমবাতি আছে, রান্নাঘর থেকে জ্বালিয়ে আনি? ফিরোজ রাজি হয় না। না, যেতে হবে না, আবার কেউ দেখে নেবে। এই রাত বড়ই মিষ্টি রাত, এই রাত সুখের রাত। দুটি দেহ গোপন সব রহস্য একে অপরের কাছে উন্মোচিত হয়। ফিরোজ প্রতি ক্ষণে ক্ষণে আকুল শ্যামাকে দেখছে। আদরের সীমা অতিক্রম করেছে বহু আগেই। ফিরোজ সুখের রাজ্য পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে যেন। দুজনের শ্বাস ঘন হয়। ফিরোজ জর্ণ গলায় আদরে বাক্যবান ছুড়ে দেয় শ্যামার দিকে, যা শুনে শ্যামা লজ্জায় লুকাতে চায়। খেপে উঠে হাঁসফাঁস করে ফিরোজের থেকে নিজেকে সরাতে চায়। ফিরোজের আদল গাছ হয়ে আরো বেশি লজ্জা পায়। শ্যামা ফিসফিস করে ডাকে, মধু রাজা। ফিরোজ দরদ মিশিয়ে বলল, ইয়েস। এত ভালোবাসি। ফিরোজ ভালোবাসার চিহ্ন আঁকে। আমিও। ফিরোজ তার মধুরানীকে অতি যত্নে স্পর্শ করে, আলিঙ্গনে জড়িয়ে রাখে। ভালোবাসায় মত্ত হয় দুটি দেহ, রাতকে করে মধুময়। দুজনের কাছে উন্মোচন হয় ভালোবাসার আরেক নতুন অধ্যায়ে। সুখে হাসে দুটি পাখি, পূর্ণতায় কানায় কানায় ভরে ওঠে মনের দ্বার প্রান্ত। কালবৈশাখী ঝড়ের পর যেমন সব শান্ত হয়ে যায়, ওরা দুজনেও শান্ত হয়ে গেছে। শ্যামা লজ্জায় লুকাতে চাইছে, ফিরোজ তা দেখেই ঠোঁট টিপে হাসে। কালবৈশাখী ঝড়ের পর যেমন সব শান্ত হয়ে যায়, ওরা দুজনেও শান্ত হয়ে গেছে। শ্যামা লজ্জায় লুকাতে চাইছে, ফিরোজ তা দেখেই ঠোঁট টিপে হাসে। শ্যামা ফিরোজের দিকে না তাকিয়ে বলল, আপনি এখনই চলে যান প্লিজ। কেন? আমার লজ্জা লাগছে। আপনি আর একটুক্ষণ আমার কাছে থাকলে আমি নির্ঘাত মারা যাব। ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বলল, আমি তো এখন যাচ্ছি না। কেন? ফিরোজ কিছুই বলে না, শুধুমাত্র হাসে। যে হাসি শ্যামার অন্তর কাঁপিয়ে দেয়। দুহাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। ফিরোজ চলে যাবে, রেডি হয়ে শ্যামার এলোমেলো শাড়িটা গুছাচ্ছে আর বারবার শ্যামার দিকে তাকাচ্ছে। শ্যামা এলোমেলো দৃষ্টি ফেলে ফিরোজকে দেখছে। এই তো কিছুক্ষণ আগেও পাগল মানুষটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল। পরিস্থিতিতে পড়ে দুজন আলাদা হয়েছে। শ্যামার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে সারা রাত ফিরোজের বুকে চুপটি করে ঘুমাতে, আদুরে হাতে ফিরোজকে ছুঁয়ে দিতে। ফিরোজ শাড়ি আর অন্যান্য কাপড় গুছিয়ে টেবিলের উপরে রাখে। এগুলো আগামীকাল রাতে ধুয়ে রুমেই শুকিয়ে নেবে, তাহলে কেউ দেখবে না। শ্যামা মাথা নাড়ে, ঠোঁট সামান্য নেড়ে বলল, আচ্ছা। ফিরোজ কিছুটা থেমে বলল, অসুস্থ লাগলে আমাকে জানাবে। আচ্ছা। ফিরোজ নজর না ফেলে শ্যামার দিকে তাকিয়ে থাকে। এই ঘর থেকে যেতে ইচ্ছেই করছে না। পাগুলো যেন কোনো দৈব শক্তির সাহায্যে আটকে রাখা হয়েছে। শ্যামার দিকে তাকিয়ে শ্যামার মনোভাব খুব সহজেই বুঝতে সক্ষম হয়। এখনই তার চলে যেতে হবে, এটা ভাবতেই বুকে জানা ব্যথারা জেগে ওঠে। মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন? এমন দীঘল কালো চোখ নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে তাকালে কি সে ঠিক থাকবে? তার কষ্ট হচ্ছে না? ফিরোজ আবারও বিছানায় বসে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন শ্যামা? আর কি চাই? শ্যামার চোখ ভরে পানি আসে, ঠোঁটের ভাঁজ মৃদু কেঁপে ওঠে। অবুঝ বাচ্চার মতো মাথাটা দুদিকে নাড়িয়ে না করে। ফিরোজ অপলক তার সুনয়না স্ত্রীর মিষ্টি কোমল মুখের দিকে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে কাছে ডাকে। শ্যামাও গুটি গুটি পায়ে এগিয়ে যায়।
ফিরোজ তার কাছে বসায়। কি সমস্যা? শ্যামা চুপ করে বসে থাকে। ফিরোজ আস্তে করে বলে, এমন কান্নাকাটি করছো কেন? এমন করলে আমার যেতে ইচ্ছে করবে? শ্যামা ফিরোজের বুকে মাথা রেখে বলল, কান্না করি না। তা তো দেখতেই পাচ্ছি। ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ফিরোজ হেসে বলল, আমারও যেতে ইচ্ছে করছে না। হাসি একটা ছোঁয়াচে জিনিস। ফিরোজের হাসি দেখে শ্যামার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ে। বউয়ের মুখে এমন মিষ্টি হাসি দেখে ফিরোজ সন্তুষ্ট হয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে উঠে দাঁড়ায়। বউকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না। নিজেকে খুব অসহায় লাগছে। শ্যামার দিকে তাকিয়ে হাসে, শ্যামাও হাসে। ফিরোজের দুষ্ট মাখা হাসি দেখে শ্যামার উপর হঠাৎ করে একরাশ লজ্জা ভর করে। আদুরে কথা, বেসামাল স্পর্শের কথা মনে হতে মাথা নিচু করে নেয়। ফিরোজ আস্তে করে বলল, আচ্ছা, ভালো থেকো। শ্যামা মাথা নাড়ে। লজ্জা নিয়ে ফিরোজের দিকে তাকায়। ফিরোজ বউয়ের কাচুমাচু মুখ দেখে হেসে জড়িয়ে ধরে বলল, কিছু বলবে? শ্যামা ফিসফিস করে বলল। এত কাছে এসেছি বলে ভালোবাসা কমে যাবে না তো? ফিরোজ কিঞ্চিত অবাক হয়। মেয়েটা কি ভাবছে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ভুলে যাবে? এমন কিছু তা না হলে ভালোবাসা কমবে কেন? সে বলল। আমার উপর এই বিশ্বাস? শ্যামা আটকে উঠে মাথা নেড়ে না ভঙ্গিমা করে বলল, বিশ্বাস না করলে কি আর ঘরে আনতাম? দেখো শ্যামা, সোজা কথা বলি, একটা মেয়ে আর একটা ছেলে যখন প্রেম করে তখন তারা না বললেও কিন্তু তাদেরও ইচ্ছে করে একটু দুষ্টামি করতে, উলট পালট ভাবতে। আর সেক্ষেত্রে আমি তোমার হাজবেন্ড। আমি জানি আমি যেমন তোমাকে চাই তুমিও আমাকে চাও, আর এই চাওয়াটা স্বাভাবিক। একে অপরের প্রতি আকর্ষণ বোধ করব, এমনটাই কাম্য। আর এই মিলনের ফলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আমার উপর আস্থা রাখো, রাজার রানীকে সিংহাসনে বসাবই, প্রমিস। শ্যামা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ফিরোজ আবারও বলল, আমার কাজে তুমি কি কষ্ট পেয়েছো? আগে বলতে আমি এতটাও খারাপ না। শ্যামা ফিরোজের ঠোঁটে হাত রেখে কথা থামায়। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? আমি বলেছি ভালোবাসা কি কমে, আর আপনি একটা ভাষণ দিয়ে দিলেন। শ্যামার মুখের দিকে তাকিয়ে ফিরোজ হেসে দেয়। আচ্ছা বাবা, ভুল হয়েছে। ভালোবাসা কমে না, বরং বাড়ে। এই দেখো, আজকের এই প্রলয়কারী ভালোবাসার জন্য আমাকে প্রতি রাতেই আসতে হবে। ফিরোজের কথায় শ্যামার চোখ বড় বড় করে তাকায়। মানে? ফিরোজ দাঁত কিলিয়ে হাসে। কেন, কোনো সমস্যা? জি, অনেক সমস্যা। 4টা বাজে, আর একটু পরে আজান দিবে। আমাকে তাড়ানোর এত তাড়া? কেউ দেখলে কি ভাববে? আমাকে তাড়িয়ে দিচ্ছ না, আর কখনো পাবে না। শ্যামা হেসে বলল, আমি জানি পাবো কি পাবো না। যান এখন। আচ্ছা, যাচ্ছি। শ্যামার ঘুম ভাঙে একটু বেলা করে। তখন ঘড়ি কাটা 10টা ছুঁই ছুঁই। ঘুম ভেঙে রাতের কথা ভেবে হাসে। ফিরোজ তাকে সত্য এক সুখের সাথে পরিচয় করিয়েছে, যা সব নরনারীর কাম্য। সে চোখ বন্ধ করে ফিরোজের হাসি মুখটা দেখার চেষ্টা করে। সারা শরীরে অজানা শিহরণ নেচে যায়। উঠতে গিয়ে বুঝতে পারে শরীরে নতুন এক ব্যথার সূচনা। সে চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়ে। তার মনে হচ্ছে বিছানা থেকে এখনও পাগলাটে পুরুষের গায়ের মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে। দুজনে যা করেছে শ্যামা জানে না কতটুকু সঠিক কিংবা ভুল, কিন্তু সে এটা জানে যে ফিরোজ তার মর্যাদা দেবে, তাকে কষ্ট দেবে না। বিয়ের পর স্বভাবতই ছেলেরা নিজের স্ত্রীর কাছে আসতে চায়, আর সেদিক দিয়ে ফিরোজ তো তার প্রেমিক, পাগলাটের প্রেমিক। বিয়ের 2 মাস পেরিয়ে অবশেষে সে এসেছে। ঝড় বইয়ে দিয়েছে। দরজায় ধুমধাম শব্দ হয়। শ্যামা, শ্যামা। শ্যামা ভাবনারা লাইন হারায়। সে উঠে বসে, ঘুম জড়ানো গলায় বলল, কি আম্মা? কয়টা বাজে দেখেছিস? উঠে যা এবার। উঠছি। কি ঘুমায়, কতবার ডেকে গেলাম। উঠেছি। ফাতেমা বেগম চলে গেলে শ্যামা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার কাছে একটা কালশিটে দাগ, হাত দিয়ে ছুঁয়ে লাজুক হাসে। পায়ের আলতা এখনো অক্ষত। শ্যামা ভাবে তার এখন গোসলের প্রয়োজন, কিন্তু কিভাবে করবে? অনেক কিছু ভেবে কাপড় নিয়ে কোনো দিকে না তাকিয়ে গোসলখানার দিকে যায়। পথে ফাতেমা বেগম আটকে বলল, কই যাচ্ছিস? শ্যামা চমকে যায়। সে উত্তর মেলাতেই পারে না। মাথাটা ব্যথা করছে, ভাবছি গোসল করলে ঠিক হয়ে যাবে। ফাতেমা বেগম মেয়ের কপালে হাত রেখে বলল, শরীর খারাপ নাকি? শ্যামা সরে যায়। তার মনে হচ্ছে ফিরোজ আসার কথা সবাই জেনে যাবে। ফিরোজের গায়ের সুঘ্রাণ সবাই পেয়ে যাবে। ফিরোজের স্পর্শগুলো সবাই দেখে ফেলবে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। সে বলল, না, শরীর ভালো, কিন্তু বেশি ঘুমানোতে মাথা ব্যথা।
ফাতেমা বেগম আর কিছু বলার আগেই শান্তা এসে বলল, মনে রং লেগেছে নাকি? পায়ে আলতা পরেছিস? শ্যামার মুখে ভয়ের ছাপ চেপে আসে। সে বলে, কেন, আমি কি খারাপ কাজ করেছি? আলতা পড়তে পারে না? শান্তা ঠ্যাস দিয়ে বলল। বিচ্ছেদের জ্বালা শেষ। ফাতেমা বেগম বলল, শান্তা, কি বলো এগুলো? আলতা পরেতে কি হয়েছে? নিজের মতো থাকুক না। শাশুড়ির উত্তর শান্তার মন মতো হয় না। সে চলে যায়। সবাই চলে গেলে শ্যামা গোসলে যায়। দুরু দুরু বুকে গোসল করে বের হয়। উঠোনে কাপড় মেলার সময় তার মনে হচ্ছিল সে যেন পূর্ণ নারী। আত্মতৃপ্তিতে ঠোঁট থেকে হাসি সরছিলই না। ফিরোজ এক মনে কাজ করেই যাচ্ছে। আজকে তার মন ভীষণ ভালো। মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। তখনই ফোন বাজে। মোবাইলের দিকে তাকিয়ে অতি কাঙ্ক্ষিত নাম্বারটা দেখে মুখে হাসি ফুটে ওঠে। হ্যালো, মধুমাসের মধুরাজা বলছি। আপনি কে? শ্যামার লাজুক হাসে। আমি মধুরাজার মধুরানী। সব ঠিকঠাক? হুম। এই সময় ফোন? শ্যামা চুপ করে থাকে। ফিরোজ বলল, আমায় মিস করছো? হুম। তুমি কি চাচ্ছ আজকেও আসি? শ্যামা চাচ্ছে কিন্তু মুখে বলবে কি করে। সে আবারও নিশ্চুপ হয়ে যায়। ফিরোজ বলল, আর যাওয়া হবে না। শ্যামা চমকে যায়। কেন? ভালোবাসা কমে গিয়েছে। আপনি খুব খারাপ। জানি। শ্যামা আস্তে করে বলল। আসলে ভালোবাসা কমে গেল? ফিরোজ খিলখিল করে হাসে। কমেনি, বরং বেড়েছে, তাই তোমার ভালোর জন্যই। ফাতেমা বেগম রুমে ঢুকে বলল, রেডি হ। কিন্তু শ্যামার হাতে ফোন দেখে স্তব্ধ হয়ে গেল। মেয়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে কি তবে এখনো হাত ছাড়েনি? শ্যামা শব্দ করে টেবিল থেকে মাটিতে পড়ে যায়। এক থাপ্পড়েই ঠোঁট কেটে রক্ত আসে। ফাতেমা বেগম হিংস্র বাঘিনীর মতো শ্যামাকে চেপে ধরে বলল, মোবাইল মোবাইল পেয়েছিস কোথা থেকে? কে দিয়েছে? শ্যামা হাঁসফাঁস করে। এমন করে চেপে ধরাতে শ্বাস নেওয়াতে ব্যাঘাত ঘটে। চোখ উল্টে আসতে চায়। ফাতেমা বেগম মেয়েকে ছেড়ে দেয়। কে দিয়েছে? শ্যামা ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে সামনে নেয়। এমন অবস্থায় ধরা পড়েছে যে আর লুকিয়ে কোনো লাভ নেই। সে বলল, ফিরোজ। কবে দিয়েছে? শ্যামা মিথ্যে বলল। গতকাল। তুই এখনো ফিরোজের সাথে সম্পর্ক রেখেছিস? এটা ভাবতেই অবাক লাগছে। শ্যামা চুপ করে থাকে। কিন্তু ফাতেমা বেগম চুপ থাকে না। এলোপাথারি মারতে থাকে। কি মুখ দিয়ে কথা আসে না? শ্যামা আর্তনাদ না মারার আকুতি কোনো কিছুতেই ওনার মন নরম হয় না। কিছুক্ষণ পরে শ্যামাকে আর চিৎকার এবং নড়াচড়া করতে না দেখে উনি নিজেই থামে। হাত দিয়ে গালে আলতো থাপ্পড় দিয়ে আহাজারি করে চিৎকার করে বলল, ও রিপন রে, আমি আমার শ্যামারে মেরে ফেলেছি। ও রিপন। স্বপন ইসলাম আর রিপন এসে অবস্থা দেখে পরিস্থিতি কী তা বুঝতে পারে। এমন শান্ত হয়ে যাবার পরে এই ঝড় যেন সবাইকে অবাক করে দিয়ে যায়। রিপন এগিয়ে শ্যামাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। শান্তা পানি আনতে ছুটে যায়। সে শ্যামাকে দেখতে না পারলেও বারবার শ্যামার এমন করুণ পরিণতি তাকে কষ্ট দিচ্ছে। বুঝতে পারে শ্যামার জন্য বুকে মায়া জন্মেছে। টেবিলের উপর মোবাইলটা দেখে সবাই মূল কারণটা উদ্ঘাটন করতে সক্ষম হয়। এত শাসনের পরও মেয়ে এক কদম পিছায়নি। এই মেয়েকে অন্য কোথাও কি করে বিয়ে দেবে? স্বপন ইসলাম বলল, কালকের মধ্যে ওই অবাধ্য সন্তানকে আমার বাড়ি থেকে বিদায় করতে চাই। আমি আজকেই পাত্র খুঁজে আনবো। ওনার কথায় কেউ কোনো কথাই বলে না। শ্যামা তখন পিটপিট করে তাকাচ্ছে। বাড়ির আবহাওয়া যে সাহারা মরুভূমির মতো উত্তপ্ত তার চোখ না খুলেই বুঝতে পারে। তার জন্য এবার দ্বিগুণ তোড়জোড় করে পাত্র দেখা হবে। অথচ সে বিবাহিত। আচ্ছা, বিয়ের কথা প্রকাশ করে দেওয়া কি উচিত? এতে কি ভালো হবে? কিন্তু এত বড় একটা কথা ফিরোজের সিদ্ধান্ত ছাড়া জনসম্মুখে প্রকাশ করা ঠিক হবে না। কিংবা এখনও সময় আসেনি। সবাই চলে গেলেও শান্তা যায় না। শ্যামার মাথার পাশে বসে বলল, শ্যামা, তোর কি বেশি খারাপ লাগছে? শ্যামা কিছু না বলে চুপ করে থাকে। শান্তা আরও কিছু বলতেই শ্যামা কান্নারা দলা পাকিয়ে গলা ঠেলে বেরিয়ে আসে। শান্তার কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে হাসতে করে বলল, ভাবি, ফিরোজকে ছাড়া আমি সত্যিই বাঁচবো না, তুমি সবাইকে বোঝাও। শান্তার খারাপ লাগে। ভালোবাসার কি এমন জাদু আছে যে সবাই এমন পাগল হয়ে যায়? সে কখনো প্রেম করেনি, তাই এই জাদু বলে শক্তি বুঝে না। আসলে যে প্রেম করে সেই বুঝে এর মর্ম, নাকি সবাই তাদের দিকটাই বুঝে? আমার কথা কেউ শুনবে না। শ্যামা নিজেও তা জানে। এখন ফিরোজকে খবর দেওয়া জরুরি। সে উঠতে চায়। শান্তা বলল, কি? আমার মোবাইলটা। তোর ভাই নিয়ে গেছে?
শ্যামা আবার শুয়ে পড়ে। শান্তা বলল, এতই যখন ভালোবাসিস তাহলে এখানে পড়ে না থেকে ফিরোজের কাছে চলে যাচ্ছিস না কেন? পালিয়ে যাওয়ার কথা বলছো? হ্যাঁ। শ্যামা চুপ করে বসে থাকে। পালানোর হলে তো সেই কবেই পালাতো। হঠাৎ কোথা থেকে ফাতেমা বেগম ছুটে আসেন, হাতে একটা কাঁচের শিশি। শ্যামাকে দেখিয়ে বলল, এইবার যদি বিয়ে করার ক্ষেত্রে কোনো ঝামেলা পাকাস তাহলে আমি আর তোর আব্বা বিষ খেয়ে মরে যাব, তারপর তুই শান্তিতে বিয়ে বসিস। মায়ের কথা শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজেকে এত অসহায় লাগে। শরীরের যন্ত্রণায় চোখ বুজে আসে। বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়ে ফোঁটায় ফোঁটায় পানি, যে পানির সাথে মিশে আছে হাজারো কষ্ট। ফিরোজ সব শুনেছে। সে এতক্ষণ ফোনের লাইনে ছিল। শ্যামা আর্তনাদ তার বুকটা ছিদ্র করে দিয়েছে। যে করেই হোক মেয়েটাকে নিজের কাছে আনতেই হবে। সে এখন বাড়ির পথে ছুটে যাচ্ছে। তার আব্বাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। বাড়ি এসে দেখে মোহাম্মদ আলী সোফায় বসে স্ত্রীর সাথে কি নিয়ে যেন আলাপ করছে। ফিরোজকে দেখে দুজনেই তাকায়। অতিরিক্ত টেনশনের কারণে তার চেহারার লাবণ্যটা হারিয়ে গেছে। মানসিক চাপ যেন ফর্সা মুখ ফুরে প্রকাশ পাচ্ছে। ফিরোজ কিছু না বলে সোজা মোহাম্মদ আলীর পায়ের কাছে বসে। ফিরোজের এমন কাজে দুজনেই অবাক হয়। মোহাম্মদ আলী কিছু বলার আগেই ফিরোজ বলল, আব্বা, আপনি কি চান না আমি বেঁচে থাকি? ছেলে যে খুব টেনশনে আছে তা বুঝতে কষ্ট হলো না। ওনার পায়ের কাছে বসে মিনতি করছে, মানে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কি হয়েছে? তুই আমার ছেলে, আমি কেন চাইবো তুই মরে যা, বল। যদি চান বেঁচে থাকি তাহলে শ্যামাকে আমার কাছে এনে দিন। এই কথাটা বলতে বলতে ফিরোজের গলা ধরে আসে। কি বলছিস? আমি শ্যামাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না আব্বা। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। অন্য কোথাও বিয়ে হলে আমি মরে যাব। মোহাম্মদ আলী মুখটা মুছড়ে ওঠে। ফিরোজনার প্রথম সন্তান। এই সন্তানের মুখেই প্রথম বাবা ডাক শুনেছে। অনেকদিন যাবৎ শ্যামাকে নিয়ে ফিরোজের আবদার উনি উপেক্ষা করে গিয়েছে। ফিরোজের কষ্ট দেখেও দেখেননি। অতি আদরের সন্তানের চাওয়া অবহেলা করে দূরে সরিয়ে রেখেছে। এইসব করেছে ফিরোজের ভালোর আশায়। আসলে কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না, ভালোটাই চায়। উনিও ভালোটাই চেয়েছিলেন, কিন্তু হলো কি, ছেলে এই মেয়ের জন্য পাগল প্রায়। ঠিক মতো খায় না, বাড়ি আসে না, এমনকি বাবা ছেলের মাঝে আগের মতো আলাপও হয় না। এটাকে ভালো করা বলে? ভালো করতে গিয়ে কি খারাপ করে ফেললেন? উনি ফিরোজের দিকে তাকিয়ে দেখেন তার গাল বেয়ে পানির রেখা। ছেলে কি কাঁদছে? পুরুষ মানুষ সামান্য কষ্টে কাঁদে না। ওনার ছেলে কাঁদছে, তাহলে সে কঠিন সময় আছে। তুই কি আসলেই শ্যামাকে বিয়ে করতে চাস? চাই। দেখ, তোর লাইফে এর চেয়েও ভালো কেউ আসতে পারে, এই যোগ্যতা তোর আছে। আমি ভালো কাউকে চাই না, এই মেয়েকেই চাই। আচ্ছা, আপনি স্বপন কাকার কাছে গিয়ে বলেন কি বলবো? ওনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেবেন। রোজিনা বেগম হিস করে বলল, শখ কত, আপনি এর কথা শুনেন না। মোহাম্মদ আলী রোজিনা বেগমের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তুমি চুপ থাকো, যত নষ্টের গোড়া তুমি। মহিলা মানুষ মহিলার মতো থাকবে, এত পক পক করো কেন? মোহাম্মদ আলী উঠে রুমে চলে যায়। রোজিনা বেগম অন্যদিকে চলে গেলে ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে বসে থাকে। ঘরের এক কোণে দাঁড়ানো ফারিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে সবচেয়ে বেশি তার ভাইকে ভালোবাসে। এই ভাইয়ের এমন ভঙ্গুর দশা তার সহ্যই হয় না। সে এগিয়ে আসে, হাঁটু মুড়ে বসে ভাইয়ের পাশে। ফারিয়াকে দেখে ফিরোজ বলল, আমার জীবনে কোনো সুখ নেই, কেউ চায় না আমি সুখী হই। তুই সুখী হবি ভাইয়া? কিভাবে হব? শ্যামাকে না পেলে সুখী হব না। ওর মতো ভালো আমাকে কেউ বাসবে না। আব্বা বোধহয় মেনেছে। কিভাবে বুঝবো? চলো আবার রুমে যাই। ফিরোজ চাইলেই সে আমাকে নিয়ে আসতে পারে, কারো সাধ্যি নেই আটকানোর। কিন্তু সে চায় সম্মান, বউ সম্মানের জিনিস। এমন কাজ করে বউয়ের সম্মান কমানোর কোনো মানেই হয় না। তাই তো তার আব্বার কাছে মিনতি করা। ওনাকে মিনতি করে যদি মানানো যায় তাহলে মিনতি করতে সমস্যা কি? তারই তো আব্বা। সে চাইলে বিয়ের কথাটা প্রকাশ করে সবাইকে ধরাশায়ী করতে পারে, কিন্তু সে চাচ্ছে সবাই যদি এমনি মেনে যায় তাহলে এই গোপন কর্ম গোপন থাকুক। তার প্রকাশের দরকার কি? সে আবারও তার আব্বার কাছে যায়। প্রিয়তমাকে সসম্মানে ঘরে তোলার জন্য একটু বেহায়া নির্লজ্জ হওয়াই যায়। তাছাড়া শ্যামা যা সহ্য করছে তার কাছে এগুলো কিছুই না। মোহাম্মদ আলী কিছু একটা ভাবছিলেন। ছেলেমেয়েকে দেখে বললেন, কি? ফিরোজ বলল, আব্বা, আমি বুঝেছি। পারিয়া মোহাম্মদ আলীর কাছে গিয়ে দাঁড়ায়। আব্বা
আমাকে নিয়ে কেউ তোমাকে কথা শোনালে কি তোমার খারাপ লাগতো না? কিন্তু তুমি স্বপন কাকাকে অপমান করেছো। এবার গিয়ে সব মিটমাট করে নাও। আমার ভাইটা সারা জীবন কষ্টে আছে, এবার একটু সুখের টাকা পেতে দাও। মোহাম্মদ আলী নিজেও জানে স্বপন ইসলামকে উনি বেশ অপমান করেছেন, কিন্তু তখন অহংকারে অন্ধ ছিলেন, এত কিছু ভাবার সময়ই হয়নি। এখন মনে হচ্ছে জল ঘোলা না করে আগেই পানি পান করা দরকার ছিল, তাহলে আর এত কিছু হতো না। উনি ফিরোজের দিকে তাকায়। তুই কি চাস আমি প্রস্তাব নিয়ে যাই? ফিরোজ মাথা নাড়ে। মোহাম্মদ আলী বলল, যা, কালকে দুপুরেই আমি শ্যামাদের বাড়িতে যাব। ফিরোজ খুশি হয়ে তার আব্বাকে জড়িয়ে ধরে। এবার মোহাম্মদ আলী আর কূটনৈতিক হাসি হাসে না, বরং ছেলের খুশিতেই নিজেও খুশি হয়। পরদিন সকালে মোহাম্মদ আলী হরেক রকমের ফলমূল এনে বাড়িতে রাখে। ছেলে যেখানে নিজের সুখ খুঁজে পায় সেখানেই থাক, সংসার সে করবি, তাহলে উনি কেন বাধা দেবে? এই বোধটা আসাতেই তার ভালো লাগছে, তাই হাসি খুশি মুখে সব কাজকর্ম করছে। কিন্তু মনে মনে ভাবছে স্বপন ইসলাম কিনা আমায় অপমান করে দেয়। 12টা থেকে সবাই শ্যামাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আগেরবার ফিরোজ তার আব্বাকে একা একা পাঠিয়ে ভুল করেছিল, তাই এবার আর সে ভুল করতে ইচ্ছুক না। মোহাম্মদ আলীর সাথে ফিরোজ বর্তমান ইউপি চেয়ারম্যান আর থানার এসপি যাচ্ছে। ফিরোজের ইচ্ছে কোনোভাবেই যেন ওনারা না করার সুযোগ না পায়। এসপি ফিরোজকে চিন্তিত মুখে দেখে বলল, ফিরোজ ভাই, এত চিন্তা করছেন কেন? মেয়ে যেহেতু পছন্দ হয়েছে তাহলে আর চিন্তার কিছু নেই। ওনারা আপোষে মেয়ে না দিলে উঠিয়ে নিয়ে আসবো। আপনার জন্য পুলিশ থেকে না হয় একটু গুন্ডামি করলাম। ওনার কথায় উপস্থিত সবাই হুহা করে হেসে ওঠে। দুপুরে যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাত্র স্বপন ইসলামের প্রাক্তন ছাত্র, সে মোটামুটি সবই জানে, তাই এবার আর বিয়ে ভাঙার কোনো কারণ নেই। স্বপন ইসলাম ওনাদের অপেক্ষায় আছেন। তখনই আগমন ঘটে মোহাম্মদ আলীর। ওনাকে দেখে মুখের ভাব কঠিন হয়। মুখে কিছু কথা চলে এলেও তা মুখ ফুটে বলে না, কারণ উনি একা নয়, ওনার পাশে সাবেক চেয়ারম্যান আর ওসি সাহেবও এসে দাঁড়িয়েছেন। আর এই সব কিছু কালপিট যে হাতে ফলের প্যাকেট নিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান সাহেব স্বপন ইসলাম আর রিপনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার স্বপন ভাই, ভিতরে যেতে বলবেন না নাকি? স্বপন ইসলাম ভদ্রতা সূচক হাসে। রিপন তার আব্বার মনোভাব বুঝতে পেরে জলদি বলল, আসেন কাকা, ঘরে আসেন। স্বপন ইসলাম চুপচাপ নিজের রুমে চলে যায়। এই সময় উনি মোহাম্মদ আলীকে আশা করেননি। এসেছে আবার সাথে লোক ধরে নিয়ে এসেছে যেন না ফেরাতে পারে। ওনাদের মতো ফাতেমা বেগম আর শান্তও অবাক। ফিরোজের দেওয়া ফলমূল আর মিষ্টান্নের বাহার থেকে মনে হচ্ছে আজকে রাজি না করেই যাবে না। দুজনেই চিন্তায় আছে। রিপন কি বলবে কিংবা এই মুহূর্তে তার কি বলা উচিত তা বুঝতে পারছে না। চেয়ারম্যান সাহেব পরিবেশ হালকা করতেই গলা খাকারি দিয়ে বলল, রিপন, তোমাদের বাড়িতে কেউ আসার কথা নাকি? রিপন যেন হাঁপ ছেড়ে বাঁচে। হ্যাঁ, আমার ছোট বোনকে দেখতে আসার কথা। তার বোধহয় আর দরকার নেই। রিপন চুপ করে থাকে। মোহাম্মদ আলীর এত খারাপ লাগছে যে উনি কথা বলার ভাষায় খুঁজে পাচ্ছে না। স্বপন ইসলামকে করা অপমানগুলো যেন গায়ে সুরের মতো ফুটছে। স্বপন ইসলাম কোনো কথা না বলে চলে যাওয়াতে যেন অপমানে ঘা আরো গভীর হয়। নিজের বিবেক তার ভুলগুলো যেন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। কোনো বাবাই চাইবে না মেয়ে প্রেম করুক কিংবা বাবা মায়ের অবাধ্য হোক, কিন্তু উনি এই সবগুলো দোষ স্বপন ইসলামের উপর চাপিয়ে দিয়েছেন। অথচ উনি সম্পূর্ণ নিরপরাধ। এখন কি করা যায়? ওনাকে দেখে যা মনে হলো সহজে মানবে না। মোহাম্মদ আলী রিপনকে বলল, রিপন শোন। রিপন বিস্ময়ে ওনার দিকে তাকায়। বর্তমানে তাদের ঘরে বসে থাকা মোহাম্মদ আলীর কণ্ঠস্বর খুবই নরম, অথচ মাস কয়েক আগে উনি এ বাড়িতে অহংকারী কথাগুলো বলে গিয়েছিলেন। তাকে তাকাতে দেখে মোহাম্মদ আলী বলল, আমার এখানে আসার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। রিপন মাথা নেড়ে বলল, জি। স্বপন ভাইকে ডাকো, কথা বলি। ওসি সাহেব বলল, মনে রাগারাগি না রেখে সরাসরি কথা বলে সমাধানে আসাই বুদ্ধিমানের কাজ। যাও, তোমার বাবাকে ডাকো। রিপন দ্রুত তার আব্বার রুমে যায়। তার পিছু পিছু ফাতেমা বেগম আর শান্তাও যায়। স্বপন ইসলাম রাগে কিরমির করছে। রিপন গিয়ে বলল, আব্বা আপনাকে ডাকে, আসেন। উনি দাঁতে দাঁত চেপে বলল, শ্যামারে আমার কাছে আন, আমি ওরে এখন জো বাই করব। মাথা ঠান্ডা করেন আব্বা, এখন এসব বলে কি লাভ? মেয়ের বিয়ে দেবেন না? এই কয়েক মাস কি কম চেষ্টা করছেন? একটা ছেলেপক্ষ কি রাজি হয়েছে? এত অপমানের পরে ওই বড় লোকের সাথে আত্মীয়তা করার প্রশ্নই আসে না। আচ্ছা, করেন কি না করেন সেটা পরে দেখা যাবে, এখন আসেন। তুই চা, আমি যাব না।
আব্বা জেদ করেন না তো। যা, আর একটা কথা বলবি না। রিপন নত মস্তিষ্কে বেরিয়ে যায়। ফাতেমা বেগম এতদিন মেয়েকে কম মারেননি, কম বোঝেননি, কিন্তু মেয়ে যেন এক কথায় আটকে আছে। এতদিন যা হওয়ার হয়েছে, এখন যেহেতু ছেলের বাবা নত হয়ে মেয়ে নিতে এসেছে, তাহলে আর না করার কি দরকার? মেয়ের রিজিক থাকলে যাবে। এতদিন তো বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করা হয়নি, আর কেন বিয়ে হয়নি এটা সবারই জানা। তাহলে আর কি করার আছে? মেয়েকে মানাতে পারলে না হয় অন্য কথা বলা যেত, কিন্তু মেয়ে যে ফিরোজ বলতেই রাজি, ফিরোজের জন্য জান দিতেও প্রস্তুত। কিন্তু ফিরোজের আব্বা যে ওনাকে অপমান করেছে, এটা ঠিক এতটা না বললেও পারত। উনি বললেন, শোনেন, ওনারা বসে আছে, থাকুক। আপনি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। সব নষ্টের মূল তো তুমি। মা হয়ে মেয়েকে সামলাতে পারোনি। এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গিয়েছে। আমি যাব না, আর মেয়েও বিয়ে দেব না। তোমার মেয়ের ইচ্ছে হলে বলো এখনই চলে যেতে। কি বলেন এগুলা? সসম্মানে নিতে এসেছে, ভালো লাগছে না? নাক কান কেটে চলে গেলে ভালো লাগতো? চলে যাক। এত কথা বললেন না। ছেলের বাবা মাথা নত করে এসেছে, আছেন। কিসের নত করা? ওই লোকটা খুব খারাপ, হয়তো ছেলের চাপে পড়ে এসেছে, পরে আসল রূপ বেরোবে। ফাতেমা বেগম চুপ করে থাকে। স্বামীকে নড়ানো সম্ভব না, বুঝে একপাশে দাঁড়িয়ে থাকে। রিপনকে বিমর্ষ মুখে আসতে দেখে সবাই বুঝতে পারে স্বপ্ন ইসলাম আসেনি। সবাই চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে মোহাম্মদ আলী উঠে দাঁড়ায়। তোমার আব্বার রুম কোনটা? রিপন অবাক হলেও তার প্রকাশ করে না, হাত দিয়ে তার আব্বার রুমটা দেখিয়ে দেয়। স্বপন ভাই, আসবো? ফাতেমা বেগম দরজা খুলে দেয়। স্বপ্ন ইসলাম দাঁড়িয়ে যায়। মোহাম্মদ আলী যে সোজা রুমে চলে আসবে তা কল্পনাও করেননি। মোহাম্মদ আলী নিজের অহংকার দূরে রেখে এগিয়ে আসে। ভাই, আগে যা বলেছি করেছি সব ভুলে যান। আমার ভুল হয়েছে। শ্যামাকে আপনার কাছে নিজের মেয়ে করে নিতে এসেছি, ফিরিয়ে দেবেন? স্বপ্ন ইসলাম চুপ করে থাকে। মোহাম্মদ আলী আবার বলেন, আমার ছেলেটা জনম দুঃখী। মা চলে যাওয়ার পরে ছেলেটার কথা ভেবে আবার বিয়ে করলাম, কিন্তু সেই দুঃখই পেল। সারাটা জীবন ছেলেটার দুঃখ দেখেই গেলাম। সে এখন তার সুখ হিসাবে শ্যামাকে চেয়েছে। আমি নিজেও দেখেছি শ্যামাকে ছাড়া ফিরোজ কতটা ভঙ্গুর। আমি আমার ছেলের সুখ নিতে চাই ভাই। আবারও বলছি, আগে যা বলেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। স্বপ্ন ইসলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা এই তেজি গলায় কঠিন কথাগুলো বলেছিল, আর আজকে মনে হচ্ছে সব পাল্টে গিয়েছে। অনেক কিছু না বলতে দেখে মোহাম্মদ আলী স্বপন ইসলামের হাত ধরে বলল, স্বপন ইসলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা এই তেজি গলায় কঠিন কথাগুলো বলেছিল, আর আজকে মনে হচ্ছে সব পাল্টে গিয়েছে। অনেক কিছু না বলতে দেখে মোহাম্মদ আলী স্বপন ইসলামের হাত ধরে বলল, মেয়েটাকে দিয়ে দেন ভাই, আমি সারা জীবন ঋণী থাকব। স্বপন ইসলাম আর শক্ত থাকতেই পারে না, মাথা নেড়ে বলল, চলেন। দুজনকে একসাথে আসতে দেখে সবাই খুশি হয়। চেয়ারম্যান সাহেব বলল, তা স্বপন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছোট ভাই ফিরোজকে কেমন লাগে? স্বপন ইসলাম চোখ ঘুরিয়ে ফিরোজের দিকে তাকায়। ফিরোজ আত্মবিশ্বাসী চোখে ওনার দিকে তাকিয়ে আছে। ভালোই। তাহলে আমরা কথা আগাই। জি। ওসি সাহেব বলল, কিসের কথা আগানো? মেয়ে না দেখেই কথা আগায় কিভাবে? রিপন গিয়ে শ্যামাকে নিয়ে আসে। ঘরে পরা সাধারণ কাপড়েও শ্যামাকে সুন্দর লাগছে। অতিরিক্ত মারার কারণে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। এতক্ষণ রুম থেকে সব শুনেছে, সব দোয়া পড়ে আল্লাহর কাছে সমাধান চেয়েছে। দূর দূর বুকে চুপটি করে চেয়ারে বসে থাকে। মোহাম্মদ আলী পকেট থেকে 5,000 টাকা বের করে শ্যামার হাতে গুজে দেয়। ছেলের পছন্দের মেয়েকে খালি হাতে দেখবেন কি করে? ফিরোজ বারবার তাকাচ্ছে। মেয়েটার কি হাল করেছে সেটাই ভাবছে। মোহাম্মদ আলী বলল, তাহলে আগামী মাসের 1 তারিখে বিয়ের তারিখ ঠিক করা হোক। ওই দিন শুক্রবার, সবার সুবিধা হবে। ফিরোজ বলল, না, কালকের পরের দিনও শুক্রবার, আমি ওই দিনই বিয়ে করব। এত লম্বা তারিখের দরকার নেই। ফিরোজের নির্লজ্জতায় সবাই অবাক হয়। সে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। এখনও তার মনে হচ্ছে সে স্বপ্নে আছে, কিন্তু ফিরোজের নির্লজ্জ কথায় মনে হচ্ছে বাস্তবেই আছে। ফিরোজের কথা শুনে মোহাম্মদ আলী ছেলের দিকে তাকায়। ফিরোজ তার আব্বার চোখে দৃষ্টি অনুসরণ করে বলল, শুভ কাজে দেরি করা ভালো না আব্বা। চেয়ারম্যান সাহেব রসিক মানুষ, উনি ফিরোজের কথা শুনে হো হো করে হেসে ওঠে।
মুহূর্তেই ওনার হাসি রেশ উপস্থিত সবার ঠোঁটের মাঝে ছড়িয়ে পড়ে। স্বপন ইসলাম বলল, তাহলে সামনের শুক্রবারই বিয়ে। ফিরোজ উঠে যায়, চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ায়। অবশেষে তার রানীকে জয় করার পথে। খুশিতে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা গরম পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রুমের সামার বুকটা ভার লাগে, চোখ জ্বালা করে। ফিরোজের মতোই পানির রেখা গালে নামে। শান্ত পরিবেশে উৎসবের আবেশের কলরবে চারিদিকে মুখরিত। প্রত্যেকে তুমুল ব্যস্ত। স্বপন ইসলামের একমাত্র মেয়ের বিয়ে আজ বাদে কাল। তারিখ অনুযায়ী ইতিমধ্যে সবাইকে আমন্ত্রণ করা হয়ে গিয়েছে। প্রথমে না মানলেও একমাত্র মেয়ে বলে কথা আয়োজনের হৈ হৈ রই হৈ পড়ে গেছে। স্বপন ইসলাম বিয়ে নিয়ে নাখোশ থাকলেও আয়োজনের কোনো কমতি রাখেননি। ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য শাড়ি গহনা পাঠানো হয়েছে। স্বপন ইসলামও পিছিয়ে নেই, ফিরোজের জন্য মানানসই শেরওয়ানি এনে পাঠিয়েছে। মেয়ে যেহেতু বিয়ে দেবে তাহলে আর মন কষাকষি রেখেই লাভ কি? মেয়েকে তো কম বোঝাতে চায়নি। মেয়ের সুখ মেয়ে খুঁজে নিয়েছে। ভবিষ্যতে কখনো কোনো সমস্যা হলে বাবা মাকে কিছু বলতেই পারবে না, দোষ দিতে পারবে না। যেহেতু মেনেই নিয়েছেন, আর মন খারাপ করে লাভ কি? এর চেয়ে ভালো অনুষ্ঠান ওইভাবে এগিয়ে যাক যেভাবে ভালো হয়। ফাতেমা বেগমের মন খারাপ, মেয়েকে নিজেদের ইচ্ছা মতো বিয়ে দিতে পারেনি বলে আক্ষেপ হচ্ছে। আল্লাহ ভালো জানে মেয়েটার কপালে কি আছে। একে তো ফিরোজ নেতা মানুষ, তার উপরে ঘরে সৎমা, প্রেমে অন্ধ হয়ে মা বাবার কথা শুনল না। ফাতেমা বেগম মন খারাপ করলেও তা দূরে রাখার চেষ্টা করেন। কালকে মেয়ের বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। ফাতেমা বেগম শ্যামার রুমে যায়। শ্যামা অন্যমনস্ক হয়ে বসে আছে। শ্যামা, শ্যামা মায়ের দিকে তাকায়, মুহূর্তেই চোখে পানির দেখা মেলে। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য আপন করে পাবে, এটা ভাবলে যেমন খুশি লাগছে, তেমনি বাবা মাকে ছেড়ে যেতে মন বিষণ্ণ হচ্ছে। চোখে পানি আসছে। মাকে দেখে যেন জ্বলন্ত আগুনে তুষ পড়ল, যে এমনি দাও দাও করে জ্বলে উঠল। ফাতেমা বেগম হেসে বলল, গোসল করে নে। এখনই করছি। এতদিন সবাই মিলে মেয়েটাকে কম মারেননি। আজকে শ্যামার ফ্যাকাশে মুখটা দেখে যেন খারাপ লাগলো, ভীষণ মায়া হলো। কিছু খাবি? না। ফাতেমা বেগমের চোখ উপচে পানি পড়ার আগেই উনি সেখান থেকে চলে যায়। শ্যামা ফ্যাল করে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শান্তা যেন পুরোপুরি বদলে গেছে। যেই মেয়ে ননদকে চোখের দেখা সহ্য করতে পারত না, সে কিনা নিজ হাতে সব করছে। উৎসবে তার কোনো খুশির কমতি নেই। সবার আগে তৈরি হয়ে গিয়েছে, ছোটাছুটি করে সব করার জন্য ব্যস্ত। রিপন জানে ফিরোজ কেমন ছেলে, এক ক্লাসে লেখাপড়া করেছে, যে মনে মনে নাখোশ থাকলেও সব দায়িত্ব সুনিপুণভাবে করে যাচ্ছে। বোনের বিয়েতে যেন কিছুর কমতি না থাকে সে ব্যাপারে কড়া নজর। শ্যামাকে গায়ে হলুদের সাজে স্টেজে তোলা হয়েছে। একে একে সবাই কনেকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। শ্যামা তার পরিবারের সকল সদস্যদের মুখভঙ্গিমা দেখে মনে মনে বলল, একদিন খুব সুখী হয়ে সবার ধারণা বদলে দিব, প্রমাণ করে দেব ফিরোজ খুব ভালো ছেলে। তোমাদের মেয়ে কোনো বাজে ছেলের খপ্পরে পড়েনি। মাহমুদ আলীর প্রথম ছেলের বিয়ে, কোনো কিছুতেই ঘাটতি রাখা চলবে না। ফিরোজ তার বোনকে সাথে নিয়ে বিয়ের যাবতীয় শপিং করে এসেছে। ফিরোজ বিছানায় সোজা হয়ে বসে আছে। সন্ধ্যায় গায়ে হলুদ হবে, সে এসব করতে মানা করেছিল, কিন্তু কে শুনে কার কথা? ফারিয়া এসব করবেই। ফিরোজের গায়ে হলুদে শ্যামার ভাবি সহ আরও অনেকেই আসে। তারা যাওয়ার সময় ফিরোজের বাড়ি থেকেও কিছু মানুষ যায়, সাথে ফিরোজও যায়। হলুদের সাজে রানীকে দেখতে কেমন লাগছে দেখার লোভ সামলাতে পারেনি। যদিও গ্রামের বাড়ি, তার যাওয়া নিয়ে হাসি ঠাট্টা হয়েছে, সে এসবে পাত্তাও দেয়নি। বিয়ে মানুষের জীবনে একটাই, সুতরাং মানুষের কথা শুনে কিছু হটার মানেই হয় না। কালকে মেয়েটাকে কেমন মনমরা লাগছিল, ভাবতেই ফিরোজের মন খারাপ হচ্ছে। এই পর্যন্ত দুজনে ঠিক মতো 1 মিনিটও কথা বলতে পারেনি। মেহমানের টিটকারি হট্টগোলে কথা বলা হয়নি। সে শ্যামাকে বলেছিল তাদের সাথে শপিংয়ে যেতে, কিন্তু সে যায়নি। শুধু শ্যামা তার কাছে আসুক, তারপর সব কষ্ট আঘাত মুছে দেবে, সর্বোচ্চ সুখী করবে তার রানীকে। সে মনে মনে দোয়া করছে যেন ভালোই ভালোই বিয়েটা হয়ে যায়, আর কোনো ঝামেলার সূত্রপাত হয়ে যেন বিয়ে না ভাঙে, এই তার কামনা। শ্যামাদের বাড়িতে ফিরোজকে দেখে সবাই হৈ হৈ করে ওঠে। শ্যামার মুখে রাজ্যের খুশি ভর করে। অজানা কারণে একরাশ লজ্জা গাল ছুঁয়ে যায়। ফিরোজ সবার হাসিটাটা উপেক্ষা করে শ্যামার কাছে গিয়ে বসে, চোখ ফিরিয়ে প্রিয়তমার দিকে তাকায়। শ্যামাও তাকায়। ফিরোজকে এত সুন্দর লাগছে যে শ্যামা বরাবরের মতোই আবারও হোঁচট খেয়ে নাক মুখ থুবড়ে প্রেমে পড়ে। ফিসফিস করে বলল, আপনার প্রেমে বারবার পড়ছি। এমন সুদর্শন হতে কে বলেছে? প্রতিবার প্রেমে পড়তে পড়তে যদি আমি মরে যাই তাহলে ভালো হবে? ফিরোজও আস্তে করে বলল, তোমাকে এমন করে মারতে না পারলে কেমন প্রেমিক হলাম?
শ্বাস ভরে নেয় ফিরোজের গায়ে মাখা সুগন্ধি সুঘ্রাণ। ফিরোজ শ্যামার মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে বলল, হলুদে একদম হলুদ পরি লাগছে। ইচ্ছে করছে এখন একটু আদর দিয়ে দিতে। শ্যামার অধরে ফুটে ওঠে লাজুক হাসি। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন। সব বডি তো দুষ্টু হয়। চুপ। ফিরোজ দুষ্ট হেসে বলল, আচ্ছা, আসল কথা হবে বাসর ঘরে। আল্লাহ, এই কিসের পাল্লায় পড়লাম? মধুরাজার পাল্লায়। আপনি পাগল। তোমার জন্য সুন্দরী। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম স্টেজের দিকে তাকিয়ে আছে। দুজনকে একসাথে সুন্দর লাগছে, মানিয়েছে মাশাল্লাহ। ফিরোজ দেখতে বড়ই সুদর্শন। এতদিন তাদের চোখে যেন এত বড় রূপ চোখে পড়েনি। আজকে দুজনেই ভাবছে ফিরোজ সুন্দর পুরুষ। মেয়ের সুখী সুখী হাস্যোজ্জ্বল চেহারা যেন ওনাদের মন ভালো করে দেয়। রাত 12টার দিকে মোহাম্মদ আলী চেয়ারম্যানকে নিয়ে স্বপন ইসলামের বাড়িতে আসে, সাথে ফিরোজও আসে। সে তার আব্বাকে একা এ বাড়িতে আসতে দিতে নারাজ। তার এখনও মনে হয় কোনো ঝামেলা হয়ে যাবে, তাই রিস্ক নেওয়ার দরকার নেই। এত রাতে আসার মূল কারণ হচ্ছে বিয়েতে কত দেনমোহর হবে তা এখনও ঠিক করা হয়নি। কালকে বিয়ের সময় এসব নিয়ে আলোচনা করার চেয়ে এখনই আলোচনায় বসা ভালো। মোহাম্মদ আলী বলেন, দেনমোহর কত হলে ভালো হয়? স্বপ্ন ইসলাম চুপ করে থাকেন। রিপন বলল, আপনারা কত যাচ্ছেন? চেয়ারম্যান বলল, ইসলামী হিসাবে ফিরোজের ইনকাম অনুযায়ী 1.5 লাখ টাকাই ধার্য করা ঠিক হবে। মোহাম্মদ আলী বলল, তাহলে 1.5 লাখই হবে। স্বপ্ন ইসলামের মুখ অন্ধকার হয়ে আসে। এত কম? আজকাল বিয়েতে এত কমে দেনমোহর হয় নাকি? বিয়েতে দেনমোহর কম হলেই আল্লাহ খুশি হয়, বরকত দেন। সে আমার বুক ধুকপুক করে। এই মুহূর্তে সে কোনো বিপদ চায় না। দেনমোহর কমে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার আব্বা কেন রাজি হচ্ছে না? দেনমোহরে কি সুখ হয়? সে তার আম্মাকে বলল, আম্মা, দেনমোহর তো ঠিকই আছে, আব্বাকে রাজি হয়ে যেতে বলো। ফাতেমা বেগম চোখ পাকিয়ে বলল, তুই চুপ থাক। কি বুঝিস তুই? দেনমোহর একটা মেয়ের খুঁটি, এমনিতেই তো প্রেমের বিয়ে। শ্যামা চুপ করে আবার পুরুষদের দিকে তাকায়। ফিরোজকে গম্ভীর লাগছে, নাকের পাটাতন ফুলে উঠছে। শ্যামা আটকে ওঠে। ফিরোজ কি রেগে যাচ্ছে? এখন রেগে যাওয়া মানেই সমস্যা। শ্যামা মনে মনে আল্লাহকে ডাকে। স্বপন ইসলাম মোহাম্মদ আলীর কথা মানতে নারাজ। দেনমোহর 5 লাখ হবে, এটাই আমার ইচ্ছা। মোহাম্মদ আলী বিস্ফোরিত চক্ষু মেলে তাকিয়ে থাকে। আপনার মাথা ঠিক আছে? জি। যদি এত টাকায় রাজি না হই? স্বপন ইসলাম কঠিন গলায় বলল, তাহলে বিয়ে হবে না। এই মজলিসেই আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছি। মোহাম্মদ আলী পাথরের মতো স্থির চোখে স্বপন ইসলামের দিকে তাকিয়ে থাকে। গমগমে কণ্ঠে বলল, কি বলছেন? বুঝে বলছেন তো? বুঝেই বলছি। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকায়। ফিরোজ তার দিকেই তাকিয়েছিল, হয়তো তার আব্বার মনোভাব বোঝার চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব দেখলেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই উনি বললেন, কালকে বিয়ে, আর আজকে যদি সামান্য দেনমোহরের জন্য বিয়েটা ভেঙে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে ভেবেছেন? স্বপন ইসলাম গোগো করে বলল, আজকাল এই টাকা সবাই দেয়, এই সংখ্যা তো বেশি না। রিপনকে ডেকে নিয়ে ফাতেমা বেগম বলল তার আব্বাকে এই রুমে পাঠাতে। রিপন এসে বললে স্বপন ইসলাম উঠে যায়। ফাতেমা বেগম ভয় ভয়ে বলল, এত টাকা চাওয়ার কি দরকার? স্বপন ইসলাম দাঁতের দাঁত চেপে বলল, কি দরকার? ভবিষ্যতের কথা বলা চায়। রিপন বলল, আব্বা ঠিকই বলেছে, ভবিষ্যতে দরকার হতে পারে। সে আমার 2 হাতে মেহেদি লাগিয়ে চুপচাপ তাদের কথা শুনছিল। এবার সে বেশ বুঝদার গলায় বলল, কিসের ভবিষ্যৎ? আমি কি বিয়ে করব আবার ছেড়ে আসার জন্য? মেয়ের চটান চটান কথায় স্বপন ইসলামের মেজাজ খারাপ হয়, কিন্তু কালকের বিয়ে তাই তিনি কিছু বলেন না। ফাতেমা বেগম বলল, ছেড়ে আসার কথা বলিনি, কিন্তু দেনমোহর বেশি হলে শক্ত হয়, উল্টাপাল্টা করার আগে ভাববেই। শ্যামা অবাক হয়ে তার আব্বা আম্মার মন মানসিকতা দেখছে। ওনারা এখনো সে আগের যুগেই পড়ে আছে। এই দেনমোহরের জন্য কখনো সংসার টিকে না। যারা ছেড়ে যাওয়ার তারা বেশি হলেও ছেড়ে যাবে। আর এমনও অনেক সম্পর্ক আছে কম টাকায়ও সংসার টিকে। আমার এসবে কোনো সমস্যা নেই। রিপন তেরে এসে বলল, পাকনামি করবি না। শান্তা বলল, খারাপ বলেছি কি? দেনমোহরে কি সুখ হয়? কই, আমাদের দেনমোহর যে 1 লাখ টাকা, আমাদের তো কোনো সমস্যা হয়নি। স্বপন ইসলাম চিন্তায় পড়ে যায়। যদিও রাগের মাথায় বলেছেন বিয়ে ভেঙে দেবেন, কিন্তু উনি নিজেও এটা ভালো করেই জানেন এই মুহূর্তে বিয়ে ভাঙা সম্ভব না। শ্যামা তার আব্বার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে আশ্চর্য হয়ে যাচ্ছে এটা ভেবে যে ফিরোজ কিছু বলছে না। কেউ না জানুক, তারা দুজনে তো জানে তাদের বিয়েতে কত দেনভর হয়েছিল।
হোক না সেটা লুকিয়ে বিয়ে, কিন্তু বিয়ে তো। ফিরোজ কেন ওই সংখ্যাটাই বলছে না? সবাই দিনমোহরের ওই সংখ্যা শুনেই নির্ঘাত অবাক হয়ে যাবে। সবাই ফিরোজের অপেক্ষায় আছে। তার কান ফিরোজের কণ্ঠের বাক্যবান শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। ফিরোজ তার আব্বাকে বলল, আব্বা, বিয়ে করব আমি, একবারও কি দরকার ছিল না আমাকে জিজ্ঞেস করা যে কতটুকু সামর্থ্য আছে, কত টাকা দিতে পারবো? চেয়ারম্যান সাহেব বলল, তা ঠিক, আপনি ফিরোজকে জিজ্ঞাসা করেননি? না। ফিরোজ বিবশ কণ্ঠে বলল, আগে বলতেন তাহলে তো আর এত কথা হতো না। আমারও একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সামর্থ্যের ব্যাপার আছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর ইচ্ছা মতো বলে দে। পরিশোধ করবি তুই, তুই বল। তখন স্বপন ইসলাম আসে, এসে বলল, আপনারা কত যাচ্ছেন? ফিরোজ আর শ্যামার বিয়ে সবার আগোচরে হয়েছে, আর এই বিয়েতে যা দেনমোহর ধার্য করা হয়েছে এখনো তাই হবে। কেউ কথা বলার আগে সে বলল, 10 লাখ। সবাই চমকে যায়। মোহাম্মদ আলী অবাক হয়ে ছেলের দিকে তাকায়। স্বপন ইসলাম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শুধুমাত্র শ্যামাই স্বাভাবিক, কারণ সে জানতো এই টাকাই দেনমোহর ধার্য করা হবে। মোহাম্মদ আলী বলল, কি বলিস? হ্যাঁ, 10 লাখই। কালকে বিয়ের আগে শ্যামার নামে অ্যাকাউন্ট করে টাকা জমা দিয়ে তারপর বিয়ে করব। স্বপন ইসলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। মোহাম্মদ আলী এখনো অবাক হয়ে আছেন। এত টাকা দেনমোহর দেওয়ার কি দরকার? উনি আর কথাই বাড়ালেন না। নিজের মতামতে যা ইচ্ছে করুক, ছেলে বড় হয়েছে, তার নিজস্ব মতামত আছে, এখনও ওনার কথায় চলবে এটা ভাবা ভুল। উনি স্বপন ইসলামের দিকে তাকিয়ে বলল, কি কথা বলেন না কেন? আমাদের মন বড় আছে। দিনমোহরের উপর ভিত্তি করে তো আমরা মেয়ে নিচ্ছি না, আমরা মেয়ে নিবই। এইবার বলেন, বিয়ে ভাঙবেন? স্বপন ইসলাম বলল, বিয়ে ভাঙবো বলেই কি ভাঙতাম নাকি? ওটা তো কথার কথা ছিল। কালকে সময় মতো সবাইকে নিয়ে চলে আসবেন। সবাই চলে যাওয়ার সময় ফিরোজ শ্যামাকে ডাকে। কালকে সকালে তৈরি থেকো। শ্যামা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। ফিরোজ এদিক সেদিক তাকিয়ে আস্তে করে বলল, এটাই তোমার শেষ ব্যাচেলার নাইট। এরপর আর কখনো একা থাকার সুযোগ পাবে না ম্যাডাম। একা থাকতে চাই না। একা রাখবো না। পরদিন সকালে শ্যামাকে নিয়ে ফিরোজ ব্যাংকে যায়। শ্যামার নামে অ্যাকাউন্ট করে 10 লাখ টাকা রাখে। শ্যামা বলল, পরে এসব করা যেত। না, যেত না। কেন? এখনই করলাম, কারণ তোমার আব্বা আম্মার যেন মনে না হয় যে আমার কাছে মেয়ে বিয়ে দিয়ে ঠকে গেল, কিংবা আমার থেকে ভালো ছেলে পেত। শ্যামা হাসে। ফিরোজ তার থেকেও বেশি ভাবে। সে জানে কি পেয়েছে, হোক একটু কষ্ট, কিন্তু সুখের রাজ্য যে ফিরোজের কাছে। দুপুরে বরযাত্রী আসে, সবকিছু ভালোই ভালোই হয়ে যায়। কাজে যখন শ্যামাকে বিয়ে পড়াতে যায়, উনি এক পর্যায়ে বলল, বলো মা, কবুল? শ্যামা ফিক করে হেসে দেয়। এমন করে কবুল সে আগেও বলেছে, তা এখন বলতে হাসি পাচ্ছিল, যা চেপে রাখতে পারেনি। এক পুরুষকে 2 বার বিয়ে। শ্যামার হাসির শব্দে সবাই হৈ হৈ করে ওঠে। মেয়ের নির্লজ্জতার পশা সাজায়। এক একজনের মুখে এক এক কথা। হাসির কারণ শ্যামা তো আর বলতে পারছে না। সে চুপ করে বসে আছে। শান্তা সবার কথায় বিরক্ত হয়, দরাজ গলায় বলল, ওর বিয়ে বলেই তো হাসছে, ভ্যা ভ্যা করে কাঁদলেই বোধহয় আপনাদের ভালো লাগতো। এমন সুখের দিনে কেউ কাঁদে নাকি? আজব। কিন্তু এই হাসি মুখে শ্যামাই যাওয়ার সময় চিৎকার করে কাঁদে। পরিবারের সাথে এমন কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। এতদিন শ্যামার সাথে সবাই খারাপ আচরণ করলেও এখন কষ্ট হচ্ছে। শ্যামার কান্না দেখে ফিরোজেরও খারাপ লাগে। মেয়েদের জীবনে এটাই বোধহয় সবচেয়ে কষ্টদায়ক বিদায়। যে মেয়ের এই মুহূর্তে আসেনি, সে কখনো এর জ্বলন পোড়ন অনুভব করতে পারবে না। শ্যামাকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হয়েছে। ফিরোজ রুমে যেতে পারছে না। ফারিয়া রুমে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিরোজ জানে ফারিয়া কি করছে। ফারিয়া বাসর সাজাচ্ছে, আর এই ব্যাপারটা ভেবে সে খুব খুশি। বিয়ে করেছে, বাসর ঘর সাজানো না থাকলে কেমন না? তার ইচ্ছে থাকা সত্ত্বেও লজ্জায় কাউকে বলতেই পারেনি নিজের বাসর ঘর সাজানোর কথা। কিভাবেই বা বলে? কিন্তু ছোট ভাই বোন থাকাতে বোধহয় এসব নিয়ে চিন্তা করতে হয় না। ফারিয়া আর তামিম দুজনেই উৎসাহের সহিত সাজাচ্ছে। শ্যামা একা একা বসে আছে। রোজিনা বেগম রুমে গিয়ে বসে আছে। আসার পর একটু দেখা দিয়ে সেই যে চলে গিয়েছে, আর আসেনি। ফিরোজ চুপচাপ বসে থাকা বউটার দিকে তাকায়। আজকে তার আম্মা থাকলে বউ নিয়ে কি আহ্লাদ করতো। মুখে কখনোই একা একা বসিয়ে রাখতো না। এই মুহূর্তে নিজের মায়ের অভাব বোধ করছে, কিন্তু তার মা যে খারাপ ছিল, তাই মায়ের প্রসঙ্গ ভুলতে চায়। শ্যামার দিকে তাকায়। শ্যামা এখনো মন খারাপ করে বসে আছে। ফিরোজ মন খারাপ শ্যামাকে দেখে। একটু পরেই সে মন ভালো করে দেবে, হাসাবে।
সুন্দর গোছানো রুমে শ্যামা বসে আছে। এর আগেও অনেকবার এই রুমে এসেছে, কিন্তু এবার এসেছে সম্পূর্ণ নিজের পরিচয়ে। আজকে থেকে এই রূপ তার। এখানে সুখে দুঃখে প্রিয় পুরুষের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। আজকে এই রুমে এসে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। ফুলের বিছানায় লাল লেহেঙ্গা পরে বসে আছে। ফিরোজ ফ্রেশ হচ্ছে। কিছুক্ষণ পরে ফিরোজ এসে সোজা শ্যামার সামনে বসে। শ্যামা কিছু বুঝে ওঠার আগেই ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খায়। তারপর উঠে বসে, সুন্দর করে হাসে। ফিরোজের এমন কাজে শ্যামা হতবাক। নিজের কাপড় সাজ ঠিক করে নেয়। লোকটার জন্য এই ভারী লেহেঙ্গা পরে বসে আছে, উনি মন ভরে দেখবে বলে। আর উনি কি করলো? সে বলল, এটা কি হলো? ফিরোজের হাসি প্রশস্ত হয়। বাসর রাতে বউ নিয়ে এমন ফুলের বিছানায় গড়াগড়ি না খেলে হয় নাকি? ফিরোজের মুখের মুগ্ধ করা হাসি আর দুষ্ট কথায় শ্যামা হেসে ওঠে। তারপর অভিনয় করে বসে, মোহনীয় চোখে তাকিয়ে বলল, আমাকে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর? রানীর মতো। শ্যামা হেসে বলল, তুমি আমার রাজা। ফিরোজ শ্যামার কোলে শুয়ে পড়ে। আজকে যেন ভয় নেই, চলে যাওয়ার তাড়া নেই, কারো আসার কথা নেই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। শ্যামা নিচু হয়ে ফিরোজের কপালে চুমু দিয়ে বলল, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ। শ্যামার ফিরোজ একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। ফিরোজ বলল, শ্যামা, আমার এত খুশি লাগছে যে ইচ্ছে করছে চিৎকার করে সারা দুনিয়াকে জানিয়ে দেই। ফিরোজ উঠে বসে। তুমি কাপড় পাল্টে নাও, খারাপ লাগছে নিশ্চয়ই। শ্যামা ফ্রেশ হয়ে আসে, টকটকে লাল সুতি শাড়ি পরে বেরিয়ে আসে। ফিরোজ বিছানায় বসে তারে অপেক্ষা ছিল। স্নিগ্ধ রূপসী স্ত্রীকে দেখে মুখটা বেসামাল হয়, চোখের পলক ফেলতে ভুলে যায়। শ্যামা ফিরোজের এমন নেশালো ঘোর লাগা চোখের দৃষ্টি দেখে লজ্জা পায়। মুচকে এসে বিছানার কাছে দাঁড়ায়। ফিরোজ তখনও তাকিয়ে আছে। শ্যামা বলল, কি দেখেন? বউ দেখি। এত দেখার কি আছে? ভাবছি কি? বাসর রাতে বিড়াল মারতে হয় কিভাবে মারবো সেটাই ভাবছি। তো কি ভাবলেন? এত সুন্দর বউয়ের সামনে বিড়াল মারতে পারবো না। শ্যামা হেসে বলল, বাসরা তো চলে গেছে। ফিরোজ মাথা নেড়ে বলল, অসম্ভব, আজকেই বাসর। ওই দিন ভয় ভয়ে ছিলাম। তাছাড়া বিছানায় ফুল ছিল না, ফুল ছাড়া কি বাসর হয়? আসো সোনা, ফুলের বিছানায় বসো। শ্যামা আস্তে করে উঠে বিছানা থেকে সরে টেবিলের কাছে চলে যায়। সে কিছুই ভুলে নেই। দুষ্ট কথা, দুষ্ট ছোঁয়া সব মনে হলে এখনো গা কেঁপে ওঠে। শ্যামার কাজে ফিরোজ হেসে বিছানায় গড়াগড়ি খায়। এত ভয় পাও? একটুও ভয় পাই না। তাহলে ছুটাছুটি করছো কেন? শ্যামা কথা বলে না। ফিরোজ উঠে দাঁড়ায়, শ্যামার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, শ্যামা, আমার সোনা শোনো, সারা জীবন নারী নিয়ে আমার বিতৃষ্ণা ছিল। ভেবেছিলাম কখনো বিয়ে করব না, সেইভাবেই জীবন চলছিল। কিন্তু তুমি আমার মন চুরি করে সেখানে নিজে দখল নিলে, আমাকে পাগল বানিয়ে ঠিকই ভালোবাসা আদায় করে নিলে। তারপর আমি বুঝলাম যে এই শ্যামা পাখিকে ছাড়া আমার চলবে না। একদম বুকের মধ্যেখানে স্থান দিলাম। পাখি কি আমার বুকে থাকবে? কথা দিচ্ছি, খুব ভালোবাসবো, খুব ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ এত সুন্দর করে কথা বলে যে মুগ্ধ না হয়ে থাকাই যায় না। ফিরোজ বলল, একটু জড়িয়ে নেই। শ্যামা কাছে এসে প্রিয়তমা স্বামীর কাছে নিজেকে সঁপে দেয়। ফিরোজ শ্যামাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে একটু ভয় লাগছে না? আমারও। শ্যামা ফিরোজের দিকে তাকালে দুজনে খিলখিল করে হেসে ওঠে। লুকানো বিয়ের কথা জানতে পারলে আরও সমস্যা হতো, অথচ কেউ জানতেই পারেনি। দুজন দুজনের দিকে তাকায়। মুখে কথা না হলেও চোখে হাজারো কথা হয়। দুষ্ট ফিরোজ মিষ্টি শ্যামাকে নিয়ে কোনো ভয় ছাড়াই পাড়ি জমায় ভালোবাসার এক বিশাল সমুদ্রে। ফিরোজের দুষ্ট ছোঁয়ায় শ্যামা খিলখিল করে হাসে। ভোরের উজ্জ্বল আলোক জানালার পর্দা ভেদ করে রুম আলোকিত করে দিচ্ছে। প্রশস্ত বুকে পরম ভরসায় শ্যামা শুয়ে আছে। সে সজাগ আছে, কিন্তু ইচ্ছে করে মিষ্টি পুরুষটার বুক থেকে সরে যাচ্ছে না, বরং সরে যাওয়ার বদলে ক্ষণে ক্ষণে ঘোর লাগা চোখে ফিরোজকে দেখছে। এই পুরুষটা ভীষণ মিষ্টি, ওনার সাথে মিশে শ্যামার এটাই ধারণা হয়েছে। সে লোমশ বুকে নাক ঘষে দেয়, চুপটাপ চুমু খায়। ফিরোজ নজরে চোখ বন্ধ করেই বলল, এত আদর করছো কেন? ফিরোজ জেগে আছে জানতে পেরে শ্যামা খানিকটা লজ্জা পায়। তার পাগলামি তাহলে সবই উপভোগ করেছে। ফিরোজ হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকায়। শ্যামা আস্তে করে বলল, এমনি আদর করতে ইচ্ছে করছে তাই। ফিরোজ চোখ বন্ধ করে আবারও বলল, এত আদর করো না, সমস্যা আছে, বুঝেছো? শ্যামা হেসে দেয়। আস্তে ধীরে উঠে বসে, নিজের দিকে তাকিয়ে লাজুক হাসে। তারপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বাথরুমে চলে যায়।
কিছুক্ষণ পরে রুমে এসে ফিরোজকে দেখে নিজেকে সম্পূর্ণ লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ভালোবাসার মুহূর্তে ফিরোজের পাগলামি বাড়ে, হাত এলি ছাপ তার গায়ে পড়েছে। ভালোবাসার চিহ্ন শ্যামা ছুঁয়ে ছুঁয়ে দেখে। আশ্চর্যজনকভাবে তার একটিও ব্যথা, অস্বস্তি কিংবা খারাপ লাগা হচ্ছে না, বরং এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। সুখে সুখে রঙিন প্রজাপতির মতো উড়াউড়ি করতে মন চাইছে। আচ্ছা, মেয়েদের প্রথম কি এমনই ভালো লাগা কাজ করে, নাকি সে তার মধুরাজাকে পেয়েছে বলেই এমন হচ্ছে? কি জানি, শ্যামা এত কিছু ভাবে না। সে তার সুখটা উপভোগ করে। পেছনে প্রণয় পুরুষের ছোঁয়া পেয়ে তাকায়। ফিরোজ তার দিকেই তাকিয়ে আছে। শ্যামা চুলে হাত বুলিয়ে বলল, ঘুম ভাঙলো আমার মধুরাজার? মধুরানী পাশে না থাকলে ঘুমও পাশে থাকে না। আমার কি আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল? ফিরোজ শ্যামার গালে নিজের গাল মিশিয়ে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, সারাটা দিন। নতুন বউ এতক্ষণ শুয়ে থাকবে? থাকুক না। আচ্ছা, অন্য একদিন। আজ কি সমস্যা? আজকে তাড়াতাড়ি বেরোনো উচিত। ফিরোজ শ্যামার হাতে উল্টো পিঠে চুমু দেয়। পরম যত্নে নিজের সাথে আগলে রাখে। শ্যামা বলল, এত আদর করেন কেন? ফিরোজ শ্যামাকে তার দিকে ফিরায়। তুমি আমাকে পাওয়ার জন্য যত আঘাত সহ্য করেছো, তার দূর করার জন্য সারা জীবন ভর আদর করলেও তা কমবে না। আমার জীবনটা সুখে সুখে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ। সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আপনাকে কাছে পেয়ে সত্যি কোনো আঘাতের কথা মনেই পড়ছে না। মনে হচ্ছে আমি এক সুখের সাগরের জাহাজে ভেসে বেড়াচ্ছি। শ্যামার কথায় ফিরোজ হাসে। আমি তোমাকে সুখে রাখবো শ্যামা, সুখে রেখেই সারা জীবন কাটিয়ে দেব। শ্যামা আলতি গলায় বলল, আমি এইভাবেই সারা জীবন কাটাতে চাই, সারাটা জীবন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে ছুটে চলে। মানবকে সময়ের সাথে তাল মিলিয়ে ছুটতে হয়। শ্যামা আর ফিরোজও সময়ের সাথে তাল মিলিয়ে ছুটে যায়। এই সময় তাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। মানুষের কথা, অপমান কত রকমের হতে পারে তা দুজনেই খুব ভালোই জানে। সবাই মুখে কিছু না বললেও তারা দুজনেই বুঝতো যে সবাই তাদের প্রতি নাখোশ। কিন্তু এই নাখোশের সর্বোপরি খোশ হয়ে গেল যখন শ্যামা ফুটফুটে এই পরীর জন্ম দিল। সারা ঘরের গোমট ভাব যেন নিমেষেই দূর হয়ে গেল। ছোট পরীটার নাম সানায়া। সানায়াকে পেয়ে যেন সবাই নতুন করে আনন্দে খোরাক পেল। সারাদিন সবাই আদরে আদরে ভরিয়ে রাখে, খোল থেকে নামার সুযোগই পায় না। শ্যামা মুগ্ধ হয়ে মেয়ের প্রতি সবার ভালোবাসা দেখে। রোজিনা বেগম তাকে কখনোই পছন্দ করেনি, কিন্তু বাবু হওয়ার পরেই যেন উনি পাল্টে গেলেন। এখন তাকে খুব ভালোবাসে।